সন্তু, সন্তু, আমি জানি তুমি আছো এখানে। বুড়ি দিদা আমায় পাঠিয়েছে তোমার কাছে, তোমার সেবা করার জন্য। একটু বাইরে এসো, আস্তে আস্তে এসো, দেখো কত মজা হবে। ভৌতিক চিঠি স্পিরিচুয়াল দুনিয়ায় আপনাদের স্বাগতম। সমস্ত রকম ভৌতিক সম্মান নিয়ে আমি সৌম্যদীপ হাজির হয়েছি আপনাদের সামনে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? দেখতে দেখতে আমাদের ভৌতিক চিঠির 12 নম্বর এপিসোডে এসে পৌঁছেছি। ভবিষ্যতে আরও পথ চলা বাকি রয়েছে আপনাদের সাথে। আপনাদের আশীর্বাদ এবং সাপোর্টে যেন আরও এগিয়ে যেতে পারি এবং আরও সুন্দর ও রোমাঞ্চকর ঘটনা আপনাদের পরিবেশন করতে পারি। আজকের এই এপিসোডটি একটি অন্যরকম হতে চলেছে। ঘটনাটি সেন্ড করেছে আমার এক কলিগ অনুপম। ঘটনাটি তার এবং তার এক ক্লোজ ফ্রেন্ডের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। তাহলে আর বেশি দেরি না করে মূল ঘটনায় প্রবেশ করা যাক। তবে তার আগে বন্ধুরা অবশ্যই কানে হেডফোনটা লাগিয়ে নিন এবং আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে নিন। আজ গল্প পাঠে আমি সৌম্যদীপ ও সহযোগিতায় পায়েল। হ্যালো সৌম্যদীপ, তোমাকে অভিনন্দন জানাই তোমার এই নতুন চ্যানেল ভৌতিক চিঠির জন্য। আশা করি তুমি ও তোমার পরিবার ভালোই আছো। তুমি তো জানোই আমার ঘুরতে যাওয়ার একটি ভালো রকম নেশা রয়েছে। সেই নেশার দরুন আমিও আমার বন্ধু সন্তু দুজনেই আমরা ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়ি লাল মাটির দেশ বীরভূমের উদ্দেশ্যে। আমাদের পরিকল্পনা ছিল বোলপুরের সাথে সাথে বীরভূমের কিছু আউটস্কার্ট জায়গাও ঘুরে দেখার। প্রথম থেকেই বীরভূমের পোড়ামাটি ও টেরাকোটার কাজ আমাকে ভীষণ রকম ভাবে আকৃষ্ট করত। তাই আমি একদিন সন্তুকে বললাম, হ্যাঁ রে সন্তু, এখানে তো টেরাকোটার কাজের জন্য বিখ্যাত, তাই না? চ না, আমরা কোনো হোটেলে না থেকে কোনো পুরনো বাড়ি বা কোনো পুরনো হোমস্টেতে যদি আমরা থাকার ব্যবস্থা করা যায় তা কেমন হয়? তখন সন্তু বলে, কথাটা তুই মন্দ বলিসনি, থাকা যেতেই পারে। চল তাহলে খুঁজে দেখি কাছাকাছি কোনো পুরনো বাড়ি বা হোমস্টে আছে কিনা। প্রকৃতির কাছে থাকাও যাবে ও লাল মাটির গ্রাম বাংলার আমেজটাও অনুভব করা যাবে। তবে যেই কথা সেই কাজ। আমরা বীরভূমের একটি গ্রামে পৌঁছিয়ে আমরা খোঁজ করতে থাকলাম পুরনো কোনো বাড়ি বা হোমস্টে। খোঁজ করতে করতে হঠাৎ দেখা মেলে এক বৃদ্ধা মহিলা। তিনি হঠাৎই আমাদের সামনে এসে জিজ্ঞেস করলেন, বাবুরা, এখানে কি নতুন এসেছেন? ঘুরতে এসেছেন বুঝি? হ্যাঁ, আপনাদের এই পোড়ামাটির দেশে সুন্দর আমেজ উপভোগ করতে চলে এসেছি, সেই সুদূর কলকাতা থেকে। তো বলছিলাম, আপনারা থাকছেন কোথায়? যদি কিছু মনে না করেন একটা কথা বলি বাবুরা। আপনাদের যদি কোথাও থাকার ব্যবস্থা না থাকে তাহলে আপনারা আমার বাড়িতে গিয়ে থাকতে পারেন। কি আশ্চর্য, আমরাও তো রুম খুঁজছি অনেকক্ষণ ধরে। আমরা গেলে তোমার কোনো অসুবিধা হবে না তো বুড়িমা? কিরে সন্তু, যাবি ওনার বাড়ি, থাকবি? হ্যাঁ, গেলেই হলো, গিয়ে তো দেখা যাক কেমন বাড়িটা। সন্তুর কথা শুনে আমি বলি, চলো বুড়িমা, যাওয়া যাক তাহলে তোমার বাড়ি, দেখি তোমার বাড়িটা কেমন। হ্যাঁ বাবারা, চলো চলো। তারপর হাঁটা শুরু হয় মাঠের মধ্যে দিয়ে একটি মেঠো পথ দিয়ে সে বৃদ্ধা মহিলার বাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে হঠাৎ আমি বুড়িমাকে জিজ্ঞেস করি, বলছি বুড়িমা, বাড়ির আশেপাশে কোনো খাবারের হোটেল বা কোনো দোকান পাওয়া যাবে তো? কি যে বলো বাবারা, আমি থাকতে তোমাদের খাবারের অসুবিধা? কোনো অসুবিধা নেই। আমার বাড়িতেই তোমরা ভালোভাবে খেয়ে বিশ্রাম নিয়ে বসতে পারবে, কোনো অসুবিধা নেই। সেই শুনে সন্তু বলে ওঠে, আরে বুড়িমা, তুমি আমাদের জন্য রান্না করবে নাকি? সে তো ভালোই হয়। তবে বুড়িমা, এত বাজার তুমি কি করে করবে? কাছে পিঠে কোনো বাজার আছে নাকি? সে না হয় আমি করব, সে তোমরা পয়সাটুকু না হয় হাতে ধরেই দিও। তবে চলো, বাড়িটা তোমাদের পছন্দ হয় কি না বা দেখো।
তারপর আমি আর সন্তু দুজনে কথা বলতে বলতে হাঁটতে লাগলাম এবং একে অপরকে বলতে লাগলাম, দেখ, গ্রাম বাংলার মানুষ কতই না ভালো, আর কত সহজেই নেয় অচেনা মানুষদেরকে আপন করে নেয়। তারপরে আমরা পৌঁছে গেলাম সেই বুড়িমার বাড়ি। সে বাড়ি তো নয়, মস্ত এক জব্বর বাড়ি, তেমনই পুরনো। মনে মনে আনন্দ লাগলেও ভয়ও লাগছিল। রাতের অন্ধকারে এই বাড়ি যদি আমাদের উপর পড়ে যায়, আমাদের কি ঘুম আর কোনোদিনও ভাঙবে? সেই ভাবতে ভাবতে বুড়িমা একটি বড় ঘর খুলে দেয় আমাদের জন্য। ঘরটি বাইরে থেকে পুরনো হলেও ভেতরটি বেশ সাজানো গোছানো, তো আমাদের বেশ পছন্দ হয়ে যায়। আর আমি বুড়িমাকে জিজ্ঞেস করি, আচ্ছা বুড়িমা, তোমার ঘর কোথায় এখানে? হে হে, আমি এখানে থাকি না, আমার বাড়ি পাশে। এই বাড়িটা আমার মনিবের। আমার স্বামীর ওপরে সমস্ত দায়িত্ব দিয়ে কলকাতায় চলে যায়, আর আসেনি কোনোদিনও। আসবে কিনা সন্দেহ আছে। আর আমার স্বামীর মৃত্যুর পরে এই দায়িত্ব এসে পড়ে আমার ঘাড়ে। যাই হোক বাবারা, এখন তোমাদের কোনো অসুবিধা হবে না। তবে একটা সমস্যা, বাড়িতে কারেন্ট নেই। এইটুকু তোমাদের একটু মানিয়ে নিতে হবে। আর রাতের বেলা পুরো এলাকা ঠান্ডা হয়ে যায়, তোমাদের একটু সমস্যাই হবে। যাই হোক বাবারা, তোমরা একটু বিশ্রাম নাও। এখন আমি তোমাদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করি। এই যে এখানে কলঘর আছে, আর এখানে তার পাশেই একটা কুয়ো আছে, খুব মিষ্টি জল। এই বলে বৃদ্ধ মহিলা বেরিয়ে যায় বাড়ি থেকে। এবং আমি সন্তুকে বলি, হ্যাঁ রে ভাই, কারেন্ট তো নেই বলছে, কোনো সমস্যা হবে না তো? ভূত টুত নেই তো এই বাড়িতে? শুনেছি এইসব বাড়িতে নাকি ভূত থাকে। সেই শুনে সন্তু বলে উঠে, হোয়াট রাবিশ, ভূত কেন থাকবে রে? আজকের যুগে ভূত মানিস? আর ভূত থাকলে থাকবে, সেটাও নয় দেখা হয়ে যাবে। তবে হ্যাঁ, ফোনে চার্জ ও লাইটের একটা সমস্যা হতে পারে, এটা একটা ভাবাচ্ছে আমাকে। আমি তখন সন্তুকে বলি, নো চাপ বস, আমার কাছে দুটো বড় বড় মোমবাতি রয়েছে, এমার্জেন্সির জন্য আমি অলওয়েজ ব্যাগে রেখে দিই। এই বলে দুজন ফ্রেশ হয়ে বিছানায় বসে এবং গল্প শুরু করে, এবং তারা এতটাই টায়ার্ড ছিল, আস্তে আস্তে তারা ঘুমিয়ে পড়ে। আর ঠিক তাদের ঘুম ভাঙে একটি খটখট আওয়াজে। গেট খুলতেই তারা লক্ষ্য করে বৃদ্ধ মহিলাটি সাথে একটি ছোট বাচ্চা নিয়ে হাতে থালা বাটিতে খাবার কিছু নিয়ে ঘরে প্রবেশ করে। দুপুর হয়ে গেছে, লাঞ্চের জন্য এই ব্যবস্থা। খাবারের মধ্যে তেমন আহামরি কিছু না থাকলেও গরম ভাত, মাছের ঝোল, আলু ভাজা ও আমের চাটনি, বাহ, দারুণ কম্বিনেশন। সন্তু তো একদম ঝাঁপিয়ে পড়লো খাবারের উপরে। আর আমি খেতে খেতে বুড়িমাকে বললাম, বুড়িমা, তোমার হাতের রান্নার কিন্তু কোনো জবাব নেই, দারুণ হয়েছে রান্না। মানে এত সুন্দর রান্না মায়ের হাতে এরকম খাই। আর খিদেও পেয়েছে অনেক। তো বুড়িমা, একটা কথা বলো তো, এত তো পুরনো বাড়ি, আর তুমি বলছো এখানে কেউ থাকে না, তো ভূত টুত নেই তো এই বাড়িতে? ভয়ের কোনো ব্যাপার নেই তো বুড়িমা এই বাড়িতে? ভূত আসবে কোথা থেকে? তোমরা শহরের ছেলেরা গ্রামে আসলেই শুধু ভূত খুঁজে বেড়াও। আগেই বলে রাখি, এখানে কোনো ভূত টুত নেই। তোমরা থাকতে হলে থাকো, নয়তো তোমাদের আটকাবো না। সেই দেখে আমি তক্ষুনি বলে উঠলাম, আরে বুড়িমা, না না, ওসব ছাড়ো তো, আমি তো শুধু তোমার সাথে মজাই করছি, এত রাগ করতে আছে নাকি সব কথায়? আচ্ছা, আর বলো, রাতে কি খাওয়াবে আমাদের? বলছি, রাত্রে তোমরা মুরগির মাংস খাবে তো? আমি তাহলে রান্না করে আনবো। এই বলে বৃদ্ধা খাবারের এঁটো থালা বাটিগুলো একটি ব্যাগের মধ্যে ভরে বাচ্চাটির হাত ধরে বেরিয়ে যায় বাড়ি থেকে, এবং যেতে যেতে বলে, রাতের খাবার কিন্তু আমি তাড়াতাড়ি আনবো, তোমরা কেউ কিন্তু ঘুমিয়ে যেও না। বুড়ি চলে যেতেই আমিও সন্তু ভাবি পেটটা অনেক ভরে গেছে, চ একটু বাইরে থেকে পরিবেশের হাওয়া খেয়ে আসা উচিত। তো আমরা দুজনই ঘর থেকে বেরিয়ে সামনে একটা মাঠের সামনে দাঁড়িয়ে একটা করে সিগারেট ধরাই এবং সুখে আমেজে টান দিতে থাকি এবং প্রকৃতির দৃশ্য অনুভব করতে লাগি। তবে সন্তু আমাকে নজর দেয় যে,
দেখ মাঠের এক কোণ থেকে যেন হালকা করে মেঘের আভা যেন উঠে আসছে, মানে আকাশটা মেঘ করে আসছে। আমি বললাম বাহ, ভালোই তো হয়, মেঘ হলে তো ভালোই, বৃষ্টি হবে, ভালোই লাগবে। তো আমাদের দুজনের মধ্যে কথা চলাকালীন আমরা দুজনেই খেয়াল করি কিছুটা দূরে একটি ব্যক্তি সাইকেল হাতে ধরে আমাদের দিকে তাকিয়ে রয়েছে কন্টিনিউ। আমরা একে অপরের সাথে কথা বললেও লোকটির দিকে বারবার কিন্তু আমাদের চোখ যাচ্ছে। আর সেই করতে করতে হঠাৎ সন্তু চিৎকার করে বলে ওঠে, ও দাদা, কি কি করছেন, কিছু বলবেন নাকি? তো তেমন অবস্থায় লোকটি মানে সাইকেলটি নিয়ে আস্তে আস্তে আমাদের দিকে এগিয়ে আসে এবং বলে, আচ্ছা আপনারা কারা, ঠিক তো চিনতে পারলাম না, এখানে নতুন? তো যথারীতি আমি বললাম, হ্যাঁ আমরা তো নতুন, কলকাতা থেকে এসেছি, এই বাড়িতেই উঠেছি। তো সেই শুনে বুড়ো ক্ষেপে ওঠে আর বলে, কে এই বাড়িতে উঠেছেন, কে এনেছে, হারুন মা এনেছে নাকি আপনাদের? বললাম, তখন বললাম হারুর মা কিনা তো জানি না, তবে একটা বয়স্ক মহিলা তার বাড়ি নাকি তিনি দেখার সাক্ষাতে রয়েছেন, সেই বাড়িতে আমাকে থাকতে দিয়েছেন। বুঝেছি, হারুর মায়েরই কাজ, এ মহিলা আর শুধরাবে না, দুটো পয়সার জন্য যাকে তাকে এনে ঘরে ভরছে আর পয়সা ইনকাম করছে। লোকগুলোর যে কি হবে সে ভাবনা চিন্তা একবারও নাই, এতবার বলার পরও এ মহিলা শিক্ষা হবে না দেখছি, পঞ্চায়েতে যাব আমি। আমি তখন হঠাৎ বলে উঠলাম, কেন, কি প্রবলেম এই বাড়িতে থাকলে, কোনো প্রবলেম আছে নাকি? সন্তু তো অবাক হয়ে কাকুকে জিজ্ঞেস করে, মানে সে কাকু মানে সেই লোকটিকে জিজ্ঞেস করে, ও কাকু বলো তো সত্যি করে কি হয়েছে এখানে, কোনো প্রবলেম? তো ব্যক্তিটা বলে, প্রবলেম আর বলো না বাপু, তাইটাই প্রবলেম। এই বাড়িটা আস্ত একটা জ্যান্ত বাড়ি, এই বাড়ির যে মালিক, মালিক তো আর নাই, চলে গেছে, মালিকের যে ওয়াইফ মালকিন, তিনি ভালো ছিলেন না। আর যে তোমাদের যে ঘর দিচ্ছে হারুর মা, তিনি ছিলেন তার সাগরেদ। আমি তো বলে উঠি, কেন, কি এমন বলছো, কি হয়েছে এমন? তো তিনি বলেন, এই বাড়িতে তোমার এই মালিকের যে বউ মালকিন, তিনি এখানে কালা জাদু করতো, কালা জাদু। আর কালা জাদু করতো তো করতোই, তার সাথে স্বভাবে ভালো ছিল না সে মোটেও। কত পুরুষদের সঙ্গে যে তার সম্পর্ক ছিল সেটা বলার নাই। গ্রামের মধ্যে একদম ছি ছি পড়ে গেছিল, ছি ছি। পাড়ার মেয়ে বউরা তো জুতো ফেলে যেত সেই বাড়িতে। তো এত মান সম্মানের ভয়ে সেই ব্যক্তিটি, তার মানে মালিক যে, তার ওয়াইফকে অনেক কি উল্টো পাল্টা কথা, মানে ডিভোর্স দেওয়ার কথা, এমন কথা অব্দি বলে। তো বাধ্য হয়ে সেই মহিলা সেই বাড়িতেই সুইসাইড করে। আর এই হারুর মা যে তোমাদের রুম দিয়েছে, সে ছিল ওই মহিলা ডান হাত বলতে গেলে চলে। সে কি করবে, সে তার মালকিন যখন মারা যায় সে তো একা হয়ে পড়ে। তো সেই বাড়ির মালিক এখানে থাকাও তার শ্রেয় হয়ে ওঠে না। তখন তিনি সেই হারুর মায়ের হাতে বাড়ির চাবি দেয় আর দেখা সাক্ষাৎ জন্য রাখতে দেয় তাকে, এবং সে চলে যায় কলকাতায়, আর ফিরে আসেনি, আর ফিরে আসেনি। আর এইদিকে হারুর মা করে কি, যত লোক আসে এখানে ঘুরতে, এখানে তো ঘোরার কিছুই নেই তেমন, বা যে কটাই বা লোক আসে তাকে নিয়ে তুলেই তোমাদের এই থাকার বাড়িতে এখানেই থাকছে, যেখানে তোমরা থাকছো এখন। অনেকেই উল্টো পাল্টা জিনিস দেখেছে বাপু, তোমরা ভালো চাও তো থেকো না, চলে যাও। তখন আমি বলি, হ্যাঁ সে ঠিক আছে, দেখা যাবে, কিন্তু আমাদের তো সেরকম কিছু মনে হয়নি, আপনারা একটু বেশি ভাবেন এসব নিয়ে। ভূত ট্রুত তো মানি না আমরা, আর ভূত এখন আসবেই বা কি করে, এই টাইমে কি ভূত আসে টাইম? যা তা আপনারাও বলছেন, আমরাও ভাবছি, এসব ভূত ভূত বলে কিছু হয় না কাকু। তো বুড়োটি তখন একটু রেগে গিয়ে মোটামুটি বলে, ওইসব জানি না বাপু, তোমরা ভূত মানো না মানো তোমাদের ব্যাপার, বললাম যাবা কি যাবা না তোমাদের ব্যাপার, থাকলে থাকো, মরো তোমরা, আমার নাকি। তবে বুড়ির একটা হার হেস্ত নাস্তা আমরা করতেই হবে, পঞ্চায়েতে যাবো, বুড়ির নামে কমপ্লেন করব, থাকো তোমরা, আমি চললাম। বুড়ো চলে যাওয়ার পরে আমি আর সন্তু তো চিন্তায় পড়ে গেলাম, এবং সন্তুকে বললাম, হ্যাঁ রে সন্তু, কি বলছে এসব লোকটা, থাকা কি আমাদের ঠিক হবে এখানে, না ভুল করছি আমরা? তখনই সন্তু হাসতে হাসতে বলে ওঠে, আরে ছাড় তো, রাবিশ যত সব,
ভূত আসে নাকি এখনকার দিনে? আর থাকলে থাকবে। আর বলছে তো মহিলা একটু তো কি আছে, প্রবলেম কি? থাকবে, মজা থাকলে মজা হবে। ওইসব ছাড়, ওইসব পাত্তা দিস না বেশি। আর এখানকার লোক সবকিছুতে ভূত খোঁজে, ভূত ভূত বলে কিচ্ছু হয় না। নর্মাল থাক, চিল থাক, নতুন বাড়ি এসছিস, বাড়িতে থাক, এনজয় কর। তো আমরা ব্যাপারটিকে অত পাত্তা না দিয়ে চিল করতে করতে সিগারেট খেয়ে ঘরের মধ্যে প্রবেশ করি। ঘরের ভিতরে প্রবেশ করার পর থেকেই বাইরে শুরু হলো আকাশ ভাঙা ঝড় ও বৃষ্টি। চারিদিকে ধুলো ও বালির একটা আলাদা রকমই ঝড় সৃষ্টি হয়েছে। বৃষ্টিও পড়ছে ঝমঝম করে। ঘরের ভিতর থেকে সেই মজা নিচ্ছি আমরা দুজন মিলে। ভালোই লাগছে, রোমাঞ্চও লাগছে। আর ঠিক তখনই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায়। আর দেখতে দেখতে কখন যে রাত নেমে আসে আমরা বুঝতেও পারি না। দুজনে জানলার ধারে বসে বসে বৃষ্টি দেখি আর একটার পর একটা সিগারেট খেতে থাকি। দারুণই আমেজ। ঠিক সময়টা একদম যেন ভূতের গল্প করার মতো। কিন্তু ভয়ও লাগছে, লাইটও নাই, ঘরের ভিতরে হালকা একটা শুধু মোমবাতি। এক্সপেরিমেন্ট একটা ভাবুন কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের সাথে। আর সেই টাইমে পেটে খিদেও পায় খুব পরিমাণে। আর বুড়িমার কথা মাথায় আসে, কখন আসবে বুড়িমা, কখন খাবো। এই ভাবতে ভাবতে আর সন্তুর সাথে গল্প করতে করতে হঠাৎই আমাদের ঘরের দরজায় খটখট করে আওয়াজ। সেই আওয়াজ শুনে সন্তু শিউরে ওঠে এবং চিৎকার করে ওঠে, কে কে রে বাইরে? আমি, গেট খোলো, রাতের খাবার এনেছি। বুড়ির গলা শুনে আমরা দুজন চিৎকার করে উঠি আর বলি, ও বুড়িমা তুমি এসেছো? গেট খুলতে দেখি বুড়ি ও তার পাশে সেই ছোট বাচ্চাটি দুজনে আধভেজা অবস্থায় হাতে থালা বাটি ও খাবার নিয়ে ঘরের ভিতর প্রবেশ করলো। তো আমাদের এত খিদে পেয়ে গেছিল, তা আমরা অপেক্ষা না করে দুজনে খেতে বসলাম খাবার নিয়ে। খাবারটি ভালোই ছিল, আহামরি তেমন কিছু না, সেই চিকেন, ভাত, আলু ভাজা ও চাটনি। খাবারটি এত সুন্দর ছিল, খেতে খেতে আমি তো আপ্লুত হয়ে পড়ি এবং বুড়িমার হাতে রান্না নিয়ে অনেক প্রশংসা করি এবং তার সাথে বুড়িমাকে জিজ্ঞেসও করি, আচ্ছা বুড়িমা, সত্যি করে বলো তো এই বাড়িটা কার আর কি ঘটেছিল এই বাড়িতে? বুড়িমা আমার কথাটা শুনে হঠাৎ থমকে যায়। আর তখনই আমি বুড়িমাকে বলি, আমি কিন্তু প্রায় সব জানি বুড়িমা। এই বাড়ির নিচে মাঠের ধারে এক লোকের সাথে আমার কথা হয় বিকেল বেলায়। তিনি কিন্তু আমার সব বলেছেন এই বাড়িতে কি কি হয়েছে, কে ছিল, তুমি বা কি করতে এই বাড়িতে, সব কথাই কিন্তু আমি জানি। তো এবার সত্যি করে বলো তো কি হয়েছে এই বাড়িতে? তোমরা আবার সেই সব কথা কান দিচ্ছ? ওরা হিংসে করে। এত বড় বাড়ি আমার দখলে, বুঝি না আমি? সব বুঝি। হিংসে বাপু। তোমরা দেখো, এইসব কথা শুনো না। বুড়ি রেগে গেছে দেখে আমি আবার বলে উঠি, আর না না বুড়িমা, সে এমন কিছু না গো, ওই ব্যক্তির কাছ থেকে শুনে তোমায় জিজ্ঞেস করলাম। তুমি সব কথায় রেগে যাও কেন বলো তো? কিছু জিজ্ঞেস করা যাবে না তোমায়? তোমার শুধু আমি জিজ্ঞেসই করলাম কি হয়েছে, তুমি বলো, রাগ করছো কেন? আমাকে ওই লোক বললাম তাই সেটা তোমার কাছে জিজ্ঞেস করছি, এত রাগ করতে নাই বুড়িমা। অত জানি না বাপু। তোমরা থাকতে হলে থাকো, নাহলে সকাল সকাল চলে যেও। আর এখন আমি বাড়ি যাই, আমার বাড়ি যাওয়া লাগবে। এই বলে বুড়ি রাগে গজগজ করতে করতে সে বাচ্চাটি হাত ধরে আর খাবারের থালা বাটিগুলো নিয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে যায় তার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার মনটা একটু কেমন হয়ে যায়, রাগ করলো বুড়ি, যাই হোক, না রাগালেই হতো, ভালো হতো। আর বেশি কথা না বাড়িয়ে আমি আর সন্তু দরজার গেটটা লাগিয়ে ঘরের মধ্যে এসে বসি আর একে অপরকে বলি, দেখ বন্ধু, রাত তো অনেকই হলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাইরে যা ঝড় বৃষ্টি, বাইরে যাওয়ার তো কোনো জো নেই। তো এক কাজ কর, দুজনে দুটো সিগারেট খেয়ে আরাম করে তারপর শুয়ে পড়ি। আর যা মোমবাতি আছে, রাতটুকু আমাদের চলে যাবে। আর দরকার পড়লে কাল সকালে বাজার থেকে না এটা কিনে নেওয়া যাবে, কি বলিস? তো সন্তু সেতে এগ্রি করে আর আমরা একটা সিগারেট ধরি, আরাম করে খেয়ে আমরা শুয়ে পড়ি। আর একটা মোমবাতি আমরা জ্বালিয়ে রাখি, কে জানে রাত বিরেতের ব্যাপার, পুরনো বাড়ি, এটা লাইট জ্বালা ভালো। আর একটা জানলার পাট আমরা বন্ধ করে দিই, কারণ বাই চান্স বলা তো যায় না, জঙ্গল কি না কি ঢুকতে পারে। জানলাটাও আমরা বন্ধ করে আমরা দুজনে শুয়ে পড়ি। আর আমরা টায়ার্ড ছিলাম
টায়ার্ডের জন্য আমাদের চোখে খুব তাড়াতাড়ি ঘুম নেমে আসে, আর আমরা একে অপরের সাথে কথা বলতে বলতে আমরা ঘুমিয়ে যাই। হঠাৎ মাঝরাতে আমার ঘুমটি ভেঙে যায়, আর আমি অনুভব করি একটি ঠান্ডা হাওয়ার বাতাস। কোনো কারণে সন্তুর দিকে হাত ফিরতেই আমি ফিল করি সন্তুর জায়গায় সন্তু নেই, সন্তু তার বিছানায় নেই, সন্তু সেখানে। আমি ভয়ে ধরপড় করে উঠি এবং ডেকে উঠি, সন্তু, সন্তু তুই কই? কোথায় সন্তু? সন্তুর তো কোনো পাত্তাই নেই, সন্তু নেই ঘরে। আমার তো রীতিমতো ভয়ে কাটা দেয় গোটা শরীরে, এবং লক্ষ্য করি আমার মাথার পিছনের জানলাটি হাট করে খোলা, এবং তার বাইরে দাঁড়িয়ে রয়েছে একটি অবয়ব। সেই দেখে গোটা শরীরে আমার বরফের জল বয়ে যায়, আমার শীতদাঁড়া দিয়ে যেন ঠান্ডা বরফের জল যেন কেউ ঢেলে দেয়। একটি সাদা কালো অবয়ব দাঁড়িয়ে রয়েছে আমার জানলার ঠিক বাইরে এবং লক্ষ্য করছে আমার দিকে। অবয়বটি নারী মূর্তির, এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু কার সেই অন্ধকারে তা বোঝা যাচ্ছে না। সেই দেখে আমি তো থাকতে না পেরে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যাই। সাথে ছিল আমার সেলফোনটি। সেই সেলফোনের টর্চ কোনো রকমই জ্বালিয়ে দৌড়াতে থাকি, সেই বৃষ্টির মধ্যে, সে কাদা জলের মধ্যে আমি দৌড়াতে থাকি আর চিৎকার করতে থাকি, সন্তু, সন্তু তুই কই? কোথায় সন্তু তুই? কিছুটা দূর দৌড়ে যেতেই আমার পায়ে যেন কিছু একটা বাঁধে নরম, সেখানে আমি ধাক্কা খেয়ে আমি পড়ে যাই নিচে। টর্চ পড়তেই দেখি সেটা আর কেউ না, সন্তু শুয়ে রয়েছে কাদা জলের মধ্যে আর গোগাচ্ছে। আহ 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 আমি তখন সন্তুকে ডাকি, এই সন্তু, সন্তু, সন্তু তোর কি হলো? এখানে কি করছিস সন্তু? তো কোনো রকম সন্তুর একটু জ্ঞান আসতেই সন্তুকে আমি কোনো রকম তুলে ধরি, আর সেখানে এক ফোঁটা আমরা না দাঁড়িয়ে দুজনে আমরা দৌড়াতে শুরু করি, আর বলি, সন্তু পালা, সন্তু থাকিস না এই এলাকায়, চ পালাই, দুজন মিলে পালাই। দিয়ে আমরা দৌড়াতে থাকি। কিছুটা দৌড়ানোর পরে আমরা নোটিস করি সেই গ্রামের দূরে একটি স্টেশন। সেই স্টেশন, আমরা যে স্টেশনে আমরা এসেছিলাম, মানে এখানে নেমেছিলাম, সেই স্টেশন। তো আমরা দুজনে রীতিমতো দৌড়ে সেই স্টেশনে পৌঁছাই। রাতের বেলা সেই স্টেশনে কে থাকবে? স্টেশনে কোনো রকমের দুটো লাইট জ্বলছে টিম টিম করে, আর গোটা গ্রামে কোনো লাইট নেই। তো আমরা হন্তদন্ত ওই স্টেশনে ঢুকি আর চিৎকার করি, কেউ আছেন? কেউ আছেন নাকি? তো একটি ঘর থেকে বেরিয়ে আসে স্টেশন মাস্টার, আমাদের দেখে একটু রীতিমতো অবাক হয়ে যায় আর বলে, কে আপনারা? এ রাতে কি চাই এখানে? ট্রেন তো নেই রাতে, আপনারা কোথা থেকে এসেছেন? আমি বলি, না স্যার, আমরা ট্রেন ধরতে আসিনি, আমাদের বড় বিপদ, দেখুন আমার বন্ধুটার সাথে কি হয়ে গেছে। তো স্টেশন মাস্টার কোনো কথা না, আসুন বসুন, এখানে বসুন। তো আমরা তার ঘরে গিয়ে সন্তুকে বসিয়ে দিই চেয়ারে এবং তাকে একটু জল খাওয়াই। আর স্টেশন মাস্টার তখন জিজ্ঞেস করে, আচ্ছা কি হয়েছে আপনাদের সাথে? এত ভয় পাচ্ছেন কেন? ঠান্ডা হয়ে বসুন, এখানে কিচ্ছু হবে না, বলুন কি হয়েছে আপনাদের সাথে, কোথা থেকেই বা এসছেন আপনারা? দেখে তো মনে হচ্ছে আপনারা এই গ্রামের নন, কি হয়েছে সত্যি করে বলুন তো। তখন আমি পুরো ঘটনাটা স্যারকে, মানে স্টেশন মাস্টারকে বলি, স্যার আমরা এখানে বেড়াতে এসেছি গতকাল, তো আমরা এখানে এক বুড়ি বয়স্ক মহিলার সঙ্গে পরিচয় হয়, কারণ এখানে রুম তো আমরা পাচ্ছিলাম না অ্যাভেলেবেল। তো বয়স্ক মহিলা আমাদেরকে সেই পাশেই একটি বড় রাজবাড়িতে আমাদের থাকতে দেয়, সেই রাজবাড়িতেই আমরা ছিলাম। তো হঠাৎ করে ঘুম ভাঙে রাতের বেলা, তো দেখি সন্তু, মানে আমার এই বন্ধু পাশে নেই, সে বেরিয়ে গেছে ঘর থেকে। আর আমি জানলার দিকে মুখ ফিরাতে একটা আজব অবয়ব একটি দেখতে পারি। তো সেটা থেকে আমার মধ্যে আর কন্ট্রোল হয় না, আমি ভয়ে বেরিয়েছি চিৎকার করতে করতে। বাইরে দেখি সন্তু সেন্সলেস হয়ে পড়ে রয়েছে। তাই তখন তাকে তুলে নিয়ে আর অপেক্ষা না করে আমরা দুজন মিলে এখানে আপনাদের শরণাপন্নে এসেছি। আপনি বলুন কি করা উচিত এখন, কি বা করবো, কি বা দেখলাম আমরা। তো স্টেশন মাস্টার কিছুক্ষণ ভাবে এবং চুপ করে থাকে, দিয়ে বলে, এই নিয়ে আপনারা 3 নাম্বার জোন, মানে আর এর আগেও এরকম 3টে ঘটনা ঘটে গেছে, দুটো ঘটনা ঘটে গেছে, 3 নাম্বার আপনারা। মানে আপনাদেরকে যে রুমটা দিয়েছে, মানে যে বাড়িটা দিয়েছে, সেটা আর কেউ না, সে বাড়ির এক, মানে পরিচারিকা, মানে বাড়িটা দেখাশোনা করে, হারুর মা নামে তার, এখানে তার পরিচয়। মানে সেই বাড়িতে তো আগে ব্ল্যাক ম্যাজিক হতো, সে বাড়ির ওনার যে রুম মালকিন, তিনি বাড়িতে গলায় দড়ি দেয়, তারপর থেকে বাড়িতে অনেক আজগুব ঘটনা ঘটতে থাকে। আর এখানে বাড়িতে কেউ বেড়াতে আসলে এই এলাকায়, তো হারুর মা তাদের কোনো না কোনো প্রলোভন দেখিয়ে সেই বাড়িতে নিয়ে গিয়ে উঠায়,
এরকম তাকে অনেকবার বারণ করাও হয়েছে, কিন্তু সে বারবার শোনে না, একই ঘটনাই ঘটায় দুটো পয়সার জন্য। তো আপনারা ভাগ্যবান, আপনারা বেঁচে গেছেন, আপনারা পালাতে পেরেছেন। হয়তো ভূতে কিছু করতো না আপনাদের, ভূত নাকি জানি না আদৌ, ভূত হয়তো কিছু করতো না আপনাদের, কিন্তু আপনারা ভয় পেয়ে নিজেদের সাথে কোনো ক্ষতি করে দেননি, এটাই বড় ব্যাপার। আপনাদেরও বলিহারি, আপনারা চেনেন না জানেন না, হঠাৎ করে কোনো একটা রাজবাড়িতে বা পুরো বাড়িতে ঢুকে পড়লেন, থাকলেন, আর যেখানে কারেন্ট নেই, আপনাদেরও ভাবা উচিত ছিল, অ্যাটলিস্ট খোঁজ খবর নেওয়া উচিত ছিল আশেপাশে কোনো গ্রাম বাড়ি থেকে। আপনারা নেননি, ঢুকে পড়েছেন। এবার কোনো হতাহত হলে তো আমাদের ডিপার্টমেন্ট বা এই এলাকার লোকেরই বদনাম হতো না। যাই হোক, এখানে চলে এসেছেন, ভালো হয়েছে। আর যাওয়ার দরকার নেই, এখানে রেস্ট নিন, আশা করি এখানে কোনো প্রবলেম হবে না। আমি আছি, আর পাশে কিছু কুলিদের দল রয়েছে, অসুবিধা নেই, আপনারা থাকতে পারেন এখানে। আর পারেন তো সকালবেলায় ওই বাড়ি থেকে আপনাদের জিনিসপত্র নিশ্চয়ই রয়েছে, ওটা নেবেন এবং তল্পি তল্পা গুটিয়ে চলে যাবেন, থাকবেন না এখানে, ভালো না। একবার ওর নজর পড়েছে, জানি না আবার কি হতে পারে, এখানে থেকেন না, চলে যান, জায়গাটা ভালো না। তো স্টেশন মাস্টারের মুখে ঘটনা শুনে আমি আর শুনতে তো রীতিমতো অবাক। তো অবাক হওয়ার পরে আমরা দুজনে আর কোনো কথা বলি না, সেই রাতে সেখানেই থেকে যাই। তো থাকার পরে সকালবেলায় উঠে প্রথম সকালে আমরা বেরিয়ে যাই সেই বাড়ির উদ্দেশ্যে। বুড়িমার সাথেও দেখা করি না, কারোর সাথে কোনো দেখা করি না, আমরা নিজেদের জিনিসপত্র নিয়ে কোনো রকমে রাম নাম জপ করতে করতে পালিয়ে আসি সেই বাড়ি ছেড়ে। এবং সকালে প্রথম ট্রেনে আমরা উঠে পড়ি আর যাত্রা রওনা দিই আমরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে। তো বাড়ি যাওয়ার পথে আমি সন্তুকে জিজ্ঞেস করি, আরে তুই কেন রুম থেকে বেরিয়ে গেছিলিস, কি হয়েছিল তোর সাথে? তুই তো এরকম হুট করে বেরিয়ে যাওয়ার ছেলে নোস, আমাকে ডাকলি না কেন তুই? তখন সন্তু আমার একটি আশ্চর্য ঘটনা শেয়ার করে, সেটা শুনে তো আমার হাতের লোমগুলো এখনো খাড়া হয়ে যাচ্ছে। তার ভাষ্য মতে সে আমায় বলে, সে যখন সে বিছানায় শুয়েছিল, তার মাথার কাছে কে যেন এসে বলে, সন্তু, সন্তু, আমি জানি তুমি আছো এখানে। বুড়ি দিদা আমায় পাঠিয়েছে তোমার কাছে, তোমার সেবা করার জন্য। একটু বাইরে এসো, আস্তে আস্তে এসো, দেখো কত মজা হবে। সেই ডাক শুনে মোহের মধ্যে পড়ে সন্তু ঘর ছেড়ে বেরিয়ে যায় এবং সেই নারীর টানে এগিয়ে যেতে থাকে। কিন্তু সে তো গিয়ে কিছুই দেখতে পারে না, কে সেখানে, কেউ নেই। সে সামনে দেখে হালকা আবছায়া কে যেন একজন হেঁটে চলে যাচ্ছে, মহিলা। তো সন্তু তার পিছনে দৌড়াতে থাকে এবং তাকে ডাকতে থাকে, কই গো, কে তুমি, দাঁড়াও, আমায় ডাকলে এবং তুমি চলে যাচ্ছ পিছন ফিরে, দাঁড়াও তুমি। তো সন্তু দৌড়ে যায় তার কাছে এবং দৌড়ে গিয়ে তার গায়ে হাত দেয়। তখন সেই মহিলাটি ঘুরে তার দিকে, আর ঘুরতেই তখনই একটি বিদ্যুৎ চমকায়, আর সেই আলোতে সন্তু যা দেখে, গোটা মুখ মানে আধগলা অবস্থায় রয়েছে সেই মহিলার, চোখ বলতে কিছু নেই, সাদা ফ্যাকাশে, কিচ্ছু নেই, আধা কঙ্কাল বেরিয়ে। সেই অবস্থায় সন্তু থাকতে না পেরে চিৎকার করে সেন্সলেস হয়ে ওখানেই পড়ে যায়। তারপর তার যখন খেয়াল আসে, মানে জ্ঞান আছে, তখন সে দেখে আমি তাকে ডাকছি মাঠের মিডিলে জল বৃষ্টির মধ্যে। তারপর দুজনে আমরা আস্তে আস্তে সেই ট্রেনে করে বাড়ি ফিরতে থাকি। আর আমাদের তো ভয় এমন হয় যে আমরা ভাবি আর কোনোদিনও কোনো এক্সপিডিশন করতে বেরোবো না, অ্যাটলিস্ট গ্রামগঞ্জে গ্রাম বাংলায় গিয়ে এরকম ভূত দেখবো বা পুরো বাড়িতে থাকবো, এই ইন্টারেস্ট তো আমাদের মধ্যে আর কোনোদিনও আসেনি, আর তৈরিও হয় না। তো এটাই ছিল আমার পাঠানো গল্প। তো শুনেই মানে কেমন হয়েছে একটু জানিও। আর সৌমদীপ, তোমাকে বলা এটাই যে সব সময় সবকিছুকে তো হালকাভাবে নিলে হয় না, কখন কোন ঘটনা কিভাবে তৈরি হয়ে যায় আমরাও জানি না, কারণ শুধু মানুষ ছাড়া তো এই পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডে নয়, তার বাইরেও অনেক কিছু থাকতে পারে। তাই এই ঘটনাটি জানিও তুমি তোমার দর্শকদের এবং তাদের কমেন্ট করতে বললো কেমন হয়েছে। ব্যাস এটাই, তুমি ভালো থাকবে। হ্যাঁ অনুপম দা, অবশ্যই ঘটনাটি তো দুর্দান্ত এবং যথেষ্ট বোনচিলিং, আমার তো ভালো লেগেইছে। আর আপনারাও বলবেন কমেন্টে ঘটনাটি কেমন। আর একবার আপনারা ভাবুন তো, আপনারা শুয়ে রয়েছেন, আপনার মাথার পাশে জানলায় কেউ দাঁড়িয়ে আপনাদের ডাকছে। কই,
এদিকে এসো।